আজ আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ এই অধ্যায়ের 3 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে আদর্শবাদ ও বাস্তববাদ। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আদর্শবাদ এবং বাস্তববাদ সম্পর্কে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে রিলেটেড আদর্শবাদ এবং বাস্তববাদ সম্পর্কে বিস্তারিত জানবো। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আগের দুখানা ক্লাস হয়েছে, দুখানা ক্লাসে আমরা আন্তর্জাতিক সম্পর্ক কি, আন্তর্জাতিক রাজনীতি কি, এই দুটোর মধ্যে পার্থক্য, তারপরে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ, এগুলো দেখেছিলাম। সেগুলো যারা দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে প্লে লিস্টের, এবং সেই ভিডিওগুলোর তুমি গিয়ে দেখে নিতে পারো। ওকে, তারপরে বলবো যে ওগুলো দেখার পরেই এই ক্লাসটা দেখো। ওকে, কারণ এই যে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আদর্শবাদীরা এবং বাস্তববাদীরা কি বলেছে সেটা বুঝতে সুবিধা হবে, সেই জন্যই ওগুলো দেখতে বলছি। ওকে, তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আদর্শবাদ কি, আদর্শবাদের মূল কথা, অর্থাৎ এই যে আদর্শবাদীরা রয়েছে তারা অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন সেটা দেখব। তারপরে আদর্শবাদের উদ্ভব কিভাবে হয় এবং কবে হয়, অর্থাৎ কোন সময়কালে হয়, এই জিনিসগুলো। আদর্শবাদের প্রধান তাত্ত্বিকগণ, অর্থাৎ এই আদর্শবাদী তত্ত্বের অনুসারী কারা, তাদের কয়েকজনের নাম জানবো। তারপরে আদর্শবাদের বৈশিষ্ট্য দেখব এবং সর্বশেষে আদর্শবাদের সীমাবদ্ধতা দেখব, অর্থাৎ এই আদর্শবাদের সর্বশেষে। ওকে, এবং পুরো সেম জিনিস আমরা বাস্তববাদের ক্ষেত্রেও দেখব, অর্থাৎ এই যে এতগুলো জিনিস দেখলাম এই জিনিসগুলো বাস্তববাদের ক্ষেত্রেও দেখব, এবং সর্বশেষে আমরা দেখব বাস্তববাদ এবং আদর্শবাদের মধ্যে পার্থক্য কি। থাক, এগুলো যদি আমরা দেখি একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা সর্বদা চেষ্টা করি খুব সহজভাবে বোঝার, তাই না, গল্পের ছলে বিভিন্ন উদাহরণের সাহায্যে। তো চলো দেখা যাক। প্রথমেই আমরা দেখি যে আদর্শবাদ কি জিনিস। দেখো প্রথমে কি বলছে, আদর্শবাদ কি। এই আদর্শবাদের ইংরেজি হচ্ছে আইডিয়ালিজম। এটাকে আরো একটা নামে মানুষ চেনে, সেটা হচ্ছে ভাববাদ। এই ভাববাদ, আদর্শবাদ, আইডিয়ালিজম একই, শুধু নাম আলাদা। আরেকটা তোমরা পরের ক্লাসে পড়বে উদারনীতিবাদ। এটা অ্যাকচুয়ালি এই আদর্শবাদের একটা আপগ্রেডেড ভার্সন, ওই উদারনীতিবাদ। ওকে, যেহেতু তোমাদের সিলেবাসে উদারনীতিবাদকে আলাদাভাবে দিয়েছে, আমরা আলাদাভাবে পড়বো ওটা খুব ভালোভাবে, কিন্তু আজকে আমরা আদর্শবাদী পড়ি। ওকে, বলছে আদর্শবাদ কি। আদর্শবাদ একটা তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্কের একটা তত্ত্ব, একটা থিওরি, একটা কনসেপ্ট। এবং এই আদর্শবাদ মনে করছেন যে মানুষ মূলত নৈতিক, যুক্তিবাদী এবং শান্তিপ্রিয়। অর্থাৎ এই আদর্শবাদের যে যারা অনুসারী তারা বলছেন যে দেখো, মানুষ নীতি নৈতিকতা মেনে চলে, এ সর্বদা শান্তির পথ খুঁজে বার করে, এ কখনো ঝামেলা চায় না। আর এই যে মানুষের এই গুণগুলো রয়েছে, এই গুণগুলো যদি রাষ্ট্র মেনে চলে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করার সময়, অর্থাৎ একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্ক ঠিক করতে চাইছে, তা অন্য রাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্ক গড়ে তুলতে চাইছে, তখন যদি এই যে মানুষের ভালো ভালো গুণগুলো তারা মেনে চলে, তাহলে পৃথিবীতে নৈতিকতা, শান্তি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে, আর যুদ্ধ কখনোই হবে না। এই সমস্ত কথা এই আদর্শবাদীরা বলছে। তবে আমরা কি দেখলাম, আদর্শবাদ এমন একটা তত্ত্ব যারা সাধারণত নীতি নৈতিকতার উপরে খুব বিশ্বাস করে। অর্থাৎ এরা বলে যে নীতি নৈতিকতার মাধ্যমেই সারা বিশ্ব চলা উচিত, এমন একটা অবস্থা তৈরি হওয়া উচিত যেখানে শুধু শান্তি আর শান্তিই থাকবে, আর সেই শান্তি প্রতিষ্ঠা হবে নীতি নৈতিকতার উপর ভিত্তি করে। আর মানুষ যদি নীতি নৈতিকতা মেনে চলে, রাষ্ট্র যদি নীতি নৈতিকতা মেনে চলে, তবে সারা বিশ্বে শুধু শান্তি আর শান্তি, কোথাও কোনো অশান্তি নেই। এই রকম একটা কথা এরা বলতে চাইছে। অ্যাকচুয়ালি এই যে আদর্শবাদ যেটা রয়েছে, এই আদর্শবাদ তত্ত্ব অ্যাকচুয়ালি কি হওয়া উচিত এই কথাটা বলছে, অ্যাকচুয়ালি কি সেটা বলছে না, অ্যাকচুয়ালি কি হওয়া উচিত এটা বলছে। বোঝাতে পারছি কথাটা? একটা উদাহরণ দিই। আদর্শবাদীরা সাধারণত বলছে, তুমি ধরো একখানা ছেলে রয়েছে, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, ধরো ছেলেটা তুমি। ওকে, আর সে স্কুলে গেছে, স্কুলে গিয়ে কোয়েড স্কুল, ওখানে গিয়ে একটা সুন্দরী চোখ টানা টানা চোখ রয়েছে, টানা টানা চোখ, তার পছন্দ হয়েছে, তার চুল এঁকে দিই, হ্যাঁ এটা খুব পছন্দ হয়েছে। এখন এই যে ছেলেটা যে রয়েছে সে হচ্ছে আদর্শবাদী। আদর্শবাদী যেহেতু, সে বলছে আমি তাকে মানে খুব ভালোবাসি, আমি তার ছাড়া বাঁচবো না, আমি ওকে প্রপোজ করি। এবং সত্যি ছেলেটা খুব মন থেকে ভালোবাসে, ছেলেটা মেয়েটাকে প্রপোজ করবে, তখন যেহেতু খুব ভালোবাসে, ছেলেটাও খুব ভালো, মেয়েটাকে কখনো ধোকা দেবে না, নীতি অনুযায়ী কি অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কিন্তু আদৌ কি এটা, এটা হবে না, মেয়েটা গিয়ে চড় মারবে, হ্যাঁ কি না? বাস্তবতা কি, মেয়েটা ওকে চড় মারবে। কেন চড় মারবে? কারণ এই মেয়েটা হচ্ছে এই ছেলেটারই আর যে বন্ধু আছে সেই বন্ধুর গার্লফ্রেন্ড। বোঝা গেল? এই কারণেই চড় মারবে, এটাই তো বাস্তবতা, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? তো আদর্শবাদীরা বলছে আমি যেহেতু ভালোবাসি, তো এটা হওয়া উচিত যে সে আমাকে অ্যাকসেপ্ট করুক, কিন্তু বাস্তবতা ওটা নয়, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম?
তো আদর্শবাদীরা কি বলছে, কোনটা হওয়া উচিত। ওকে, তো আদর্শবাদীদের মূল কথা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে দেখবে এই কথাগুলোই, আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোই ওরা বলছে। বলছে মানুষ মূলত নৈতিক, যুক্তিবাদী, শান্তিপ্রিয়। অর্থাৎ এরা বলছে যে মানুষ জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। মানুষ কখনো নিজের ক্ষতি চাইবে না, মানুষ কখনো যুদ্ধের পথ বেছে নেবে না, মানুষ কখনো অশান্তির পথ বেছে নেবে না। সে সর্বদা নিজের ভালো চাইবে, আর নিজের ভালো চাইলে সে সর্বদা সঠিক পথে চলবে। এটা আদর্শবাদীরা বলতে চাইছে। ওকে, বলছে যেহেতু মানুষ নীতি নৈতিকতা এবং মেনে চলে এবং শান্তিপ্রিয়, তাই আন্তর্জাতিক সম্পর্কও হওয়া উচিত নীতি নৈতিকতা, ন্যায় এবং মানবতার ভিত্তিতে। অর্থাৎ সারা বিশ্ব আমরা ভাই ভাই হিসেবে থাকবো, আমরা কেউ কারো লড়াই করব না, কেউ মানবতাই আমাদের সবাইকার উপরে থাকবে। আমরা কখনো লড়াই করব না, আমরা যুদ্ধের পথ অনুসরণই করব না। এবং আদর্শবাদীরা এটাই বলছে যে মানুষ যেহেতু নীতি নৈতিকতা মেনে চলে, সে যেহেতু শান্তিপ্রিয়, সে কখনো যুদ্ধের পথ বাঁচবে না। তো আন্তর্জাতিক সম্পর্কও মানুষের এই বৈশিষ্ট্য অনুযায়ী গড়ে ওঠা উচিত। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করার জন্য রাষ্ট্রর উচিত এই মানুষের গুণাগুণগুলো নিজের মধ্যে নেওয়া। বোঝা গেল? নেক্সট বলছে বিরোধী নিষ্পত্তি হওয়া উচিত, বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত কূটনীতি, আলোচনা, আন্তর্জাতিক সংস্থা এর মাধ্যমে, যাতে বিশ্বে শান্তি ও সহযোগিতা বজায় থাকে। এই আদর্শবাদীরা বলছেন যে কোনো সমস্যা ধরো দেখা দিল, তবে থার্ড পার্সন একজন আসুক, এসে এদের সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে দিক। অথবা ধরো আমাদের সঙ্গে অন্য একটা দেশের ঝামেলা হয়েছে, তো আমরা যুদ্ধের মাধ্যমে এই ঝামেলা মেটাতে যাতে না মেটাই, এখানে উচিত আমাদের বসে আলাপ আলোচনার মাধ্যমে, অথবা এমন কোনো কাজ করা যাতে ওরা আমার সঙ্গে ভালো সম্পর্ক করতে বাধ্য হয়। ক্লিয়ার হচ্ছে? আশা করছি ক্লিয়ার হচ্ছে। তারপর বলছে শিক্ষা, নৈতিকতা, উন্নতি ও বিশ্ব নাগরিকত্বের চেতনার মাধ্যমে মানবজাতি এক বৃহৎ পরিবারে পরিণত হতে পারে। তাই আন্তর্জাতিক সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে, যাতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়। এই আদর্শবাদীরা বলছে যে দেখো, তুমি যদি একটা পরিবারের মধ্যে থাকো, তোমার পরিবারে বিভিন্ন মানুষজন থাকে, নিজেদের মধ্যে মতপার্থক্য হতেই পারে। মতপার্থক্য হলে তুমি ভাই বোন মারপিট করে খুন করে ফেললে, এইরকম যাতে না হয়। যদি এরকম সমস্যা হয়, বসো, নিজেরা বসে আলাপ আলোচনা করো, করে সমস্যার সমাধান করো। আদর্শবাদীরা বলছে যদি এই জিনিসটাকে অ্যাপ্লাই করা যায়, তবে সারা বিশ্বে শুধু শান্তি আর শান্তি হবে, বিশ্ব নাগরিকতার সৃষ্টি হবে। মানুষ পুরো পৃথিবীকে নিজের একখানা দেশ ভাববে, অর্থাৎ একখানাই দেশ ভাববে, একটাই পরিবার ভাববে। আর যখন একটা পরিবার ভাববে, আর কখনোই তারা যুদ্ধ করবে না, কখনোই তারা লড়াই করবে না। ক্লিয়ার হচ্ছে কথাটা? এখন আদর্শবাদীদের কথাগুলো বড় নৈতিকতা ভিত্তিক। তুমি ভাবো মানুষ কি এত নৈতিক? আদেও না। এখন তোমাকে বলছে যে পুরো বিশ্বকে নিজের পরিবার ভাবো। তুমি সিম্পলি পুরো বিশ্বকে ভাবতে হবে না, তুমি তোমার যে স্কুল রয়েছে, স্কুলকে যদি তোমার পুরো পরিবার ভাবতে বলা হয়, আর তোমাকে একটু স্বাধীনতা দেওয়া হয়, স্কুলের সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েগুলোর পেছনে তুমি ঘুরবে, আর স্যাররা আসলে স্যার আমার পরিবার, এদের প্রোটেক্ট করছি। হ্যাঁ কি না? এমনই তো হবে। তো বাস্তবতা কি বলছে? মানুষ এত নীতি নৈতিকতা মেনে চলে না। তো ওগুলোই বাস্তববাদে গিয়ে পড়বো আমরা। কিন্তু আদর্শবাদ একটু কল্পনা ভিত্তিক, আমরা বলতে পারি। ওরা ভবিষ্যতের কথা ভাবছে যে এটা হওয়া উচিত। অ্যাকচুয়ালি কি ওটা এরা দেখতে পাচ্ছে না। সেটা পরের কথা, আমরা সমালোচনায় গিয়ে এই জিনিসগুলো দেখব। এবার আমরা আসছি আদর্শবাদের উদ্ভব নিয়ে, অর্থাৎ এই আদর্শবাদের উদ্ভব কবে হয়। সাধারণত আদর্শবাদের উদ্ভব ধরা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালটাকে। অনেকে বলেন যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন যে 14 দফা শর্ত দিয়েছিলেন, তার মাধ্যমেই এই আদর্শবাদের উদ্ভব ঘটে। এবং বেসিক্যালি এটাই ধরা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই এই আদর্শবাদের উদ্ভব ঘটে। কিন্তু এমন নয় যে প্রথম বিশ্বযুদ্ধের আগে আদর্শবাদ এর কোনো রকম অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল, কিন্তু সেই রকম ব্যাপকভাবে প্রভাব ফেলেনি। যেরকম প্রাচীনকালে আমরা অ্যারিস্টটল, তারপরে প্লেটোর রচনাতে এই আদর্শবাদ সম্পর্কে বিভিন্ন কনসেপ্ট পাই। তারপরে মধ্যযুগে যখন সেই ধর্মযুদ্ধ চলছিল, তখন তো ধর্মের উপরে ভিত্তি করেই সেই সময়কার রাজনীতি চলছিল। তখন ধর্ম আছে মানে কি? নীতি নৈতিকতা থাকবে। আর নীতি নৈতিকতাই তো কিসের? আদর্শবাদের মূল কাঠামো, তাই না? মূল কথা, হ্যাঁ কি না? তখনও ছিল। এখন তুমি বলতে পারো দাদা, তবে যুদ্ধ হচ্ছিল কেন? নীতি নৈতিকতাই যখন চলছিল তখন যুদ্ধ হচ্ছিল কেন? ওই যে আমি বললাম, তখন সেই পরিমাণে এটা প্রভাব ফেলতে পারেনি, এই আদর্শবাদী ধারাটা সেই পরিমাণে প্রভাব ফেলতে পারেনি। এমন তো নয় যে তার সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে বলে, সে তোমাকে ছেড়ে চলে গেছে বলে তোমার মনে তার কোনো জায়গা নেই। নিশ্চয়ই আছে। তুমি এখন খুব হেসে খেলে বেড়াচ্ছ, এই কারণে যে তোমার মনে কষ্ট নেই এমন তো নয়। আছে, কিন্তু একটু অল্প আছে হয়তো, কারণ তুমি এখন বন্ধুদের সঙ্গে খুব আড্ডা মেরে বেড়াতে পারছো। তুমি ওই জিনিসটা ভুলে রয়েছো কিছুটা। এমন তো নয় পুরো মুছে গেছে, পুরো তো মোছে না।
অস্তিত্ব আছে তোমার মধ্যে, কিন্তু বেশি প্রভাব কোন বিষয়টা রয়েছে, তোমার বন্ধুদের বিষয়টা, যে তোমার বন্ধুরা এখন তোমার মনে বেশি জায়গা করে নিয়েছে। সেই রকম সেই সময়তেও এমন ছিল, সেই সময় আদর্শবাদের অস্তিত্ব ছিল, বাট সেই সময় অরাজকতার অস্তিত্ব বেশি ছিল, প্রভাব বেশি ছিল, তাই জন্য যুদ্ধ হচ্ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন নবজাগরণের যুগ চলছে, তারপরে পরবর্তীতে ফরাসি বিপ্লব চলছে, তখন বেশ কিছু তাত্ত্বিক যেরকম ইমানুয়েল কান্ট ছিল, তিনি এই নিয়ে বেশ কথা বলে। যেরকম তার একটা তত্ত্ব ছিল স্থায়ী বিশ্ব শান্তি বা পারপেকচুয়াল পিস বলে, যার মূল মানে কাঠামোই ছিল এই আদর্শবাদ। ওকে, কিন্তু পরবর্তীতে আমরা মূলত দেখতে পাই আদর্শবাদের প্রভাব ব্যাপকভাবে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন মানুষ দেখে যে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইবার একটু শান্তির দরকার পৃথিবীতে, তখন মানুষ এই নীতি নৈতিকতার কথা ভাবে। এবং কিছু মানুষ এটাও বলেন যে ওই যে উড্রো উইলসনের 14 দফা শর্তের মাধ্যমেই নাকি এর সৃষ্টি হয়। ওকে, এইবার আসি আদর্শবাদের মূল তাত্ত্বিকগণ, অর্থাৎ এই যে আদর্শবাদের মূল ধারণা, অর্থাৎ নীতি নৈতিকতার উপরে সমস্ত কিছু চলবে, এর সাপোর্টার কারা ছিল? এর সাপোর্টার আমরা দেখলাম উড্রো উইলসন, তাই না? কন্ডোরিট, বাটারফিল্ড, নরম্যান অ্যাঞ্জেল, জন হবসন, টয়নবি, লোয়েস ডিকিন্স। ওকে, এরকম বেশ কিছু তাত্ত্বিক ছিল, আরো অনেক তাত্ত্বিকের নাম আছে, তোমরা বইতে পেয়ে যাবে। ওকে, যাই হোক, তবে আমরা এখনো পর্যন্ত কি দেখলাম, আদর্শবাদ কি জিনিস, আদর্শবাদের উদ্ভব দেখেছি, তারপরে আগে আর একটা কি দেখলাম, আদর্শবাদের মূল কথা দেখেছি, অর্থাৎ আদর্শবাদ কি বলছে, তারপরে আদর্শবাদের মূল তাত্ত্বিকগণ, অর্থাৎ এখনো পর্যন্ত যা দেখেছি তার একটা বেসিক যদি বলি, আদর্শবাদ এমন একটা তত্ত্ব যেটা নীতি নৈতিকতার উপরে চলে, এবং এরা বলতে চায় যে কি হওয়া উচিত সেই কথাটা। ওকে, এই পর্যন্তই আমরা এখনো পর্যন্ত দেখলাম। এবার আদর্শবাদের বৈশিষ্ট্য দেখব। দেখো, আদর্শবাদ দের প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষ মূলত নৈতিক ও যুক্তিবাদী সত্তা, অর্থাৎ এই আদর্শবাদীরা মনে করছেন বা আদর্শবাদ তত্ত্ব অনুযায়ী মানুষ নীতি নৈতিকতা ছাড়া কিছু মেনে চলে না, এবং এরা খুবই যুক্তিবাদী, এরা জানে এর ভালো কোনটা খারাপ কোনটা, অর্থাৎ এই মানুষ এটা জানে যে তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তো এরা কখনো খারাপ পথে চলবে না, এবং রাষ্ট্রেরও উচিত এই বৈশিষ্ট্যগুলো মেনে চলা, গিয়ে এই বৈশিষ্ট্যগুলো মেনে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করা। এই কথাটা কারা বলছেন? এই আদর্শবাদীরা। এছাড়া নৈতিকতা ও ন্যায় বিচারের উপর জোর দেয়। আদর্শবাদীরা বললেন যে যদি মানুষ এবং রাষ্ট্র উভয়ই নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে এবং ন্যায় বিচারের উপরে ভিত্তি করে এবং এর উপরে বিশ্বাস করে চলে, তবে সারা বিশ্ব থেকে যুদ্ধ মুছে যাবে, কখনো অশান্তির সৃষ্টিই হবে না। ওকে, নেক্সট, বিশ্ব শান্তি ও সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য। এবং এই যে আদর্শবাদীরা চায় যে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, যুদ্ধ না হোক, এবং কোনো সমস্যা যদি কখনো কোনো কারণে দেখা যায়, সেটাও যাতে তারা মিটিয়ে নিতে পারে। আর পৃথিবীর যে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারগুলো, যে উন্নতি করার ব্যাপারগুলো, সেগুলো আমরা একে অপরকে হেল্প করার মাধ্যমে সেগুলো যাতে আগিয়ে নিয়ে যায়, একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে যাতে আমরা সকলে নিজেদের লাইফস্টাইলের উন্নতি করতে পারি, প্রতিটা দেশ যাতে তাদের জনগণের লাইফস্টাইলের উন্নতি ঘটাতে পারে, এর জন্য একে অপরকে সহযোগিতা করা, এই কথাটা আদর্শবাদীরা বলছেন। এছাড়া আন্তর্জাতিক সংস্থার গুরুত্বের উপরে বিশ্বাসী এরা, অর্থাৎ আদর্শবাদীরা মনে করেন যে যদি দুজনের মধ্যে ঝামেলা হয়, তবে তৃতীয় একজন থাকা উচিত যারা বা যে সেই সমস্যা সমাধান করে দেবে। যেরকম একটা আন্তর্জাতিক সংগঠন যদি থাকে, তবে দুখানা দেশের মধ্যে যদি ঝামেলা হয়, তখন এগিয়ে বলবে দেখো মিটিয়ে নাও, এও একে বলবে, অর্থাৎ এই যে থার্ড পার্সন কি বলবে, যে একটু মিটিয়ে নাও, সমস্যার সমাধান করার চেষ্টা করবে, একটা পর্যায়ে আসবে অন্তত, যাতে যুদ্ধ আটকানো যায়। এর জন্য এরা খুব মানে এই যে আদর্শবাদীরা খুব পরিমাণে এই আন্তর্জাতিক সংস্থাকে গুরুত্ব দেয়। যেরকম লিগ অব নেশনের কথা বলতে পারি, তারপরে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলতে পারি, যেগুলো এই আদর্শবাদী ধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এরপরে শিক্ষা ও নৈতিকতার উন্নতির মাধ্যমে শান্তি। আদর্শবাদীরা বলছে মানুষ যদি কখনো কিছু পাপ কাজ করে থাকে বা ভুলবশত কিছু করে থাকে, সেটা সে তার অজ্ঞানতার জন্য, সে জানে না তাই পাপটা করছে, ও যে পাপটা করছে, এই পাপটা যে পাপ কাজ এটা সে জানে না, তাই জন্য সে পাপ কাজ করছে। ফলে তাকে শিক্ষিত করতে হবে, নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। যখনই নৈতিক শিক্ষা প্রদান করা হবে, তখনই মানুষ ভালো হয়ে যাবে এবং মানুষ শান্তিপূর্ণ পথ বেছে নেবে, আলাপ আলোচনার পথ বেছে নেবে, এই কথাটাই এই আদর্শবাদীরা বলছে। দেখো, কথা তোমাদের মানতে অসুবিধা হতে পারে, মানে মানতে কষ্ট হতে পারে এই আদর্শবাদীদের কথা, কিন্তু সমালোচনাতে ওগুলো দেখে ফেলবো যে আদর্শবাদীরা কি আদৌ সঠিক ছিলেন, আর থাকলে কতটা, আর যদি না থেকে থাকেন তবে কতটা, এই জিনিসটা। যাক, বিশ্ব নাগরিকতার ধারণা, অর্থাৎ আদর্শবাদীরা বলেন যে পুরো বিশ্বকে একটা পরিবার বা একটা দেশে রূপান্তরিত করা হোক, এবং মানুষ কোনো একটা পার্টিকুলার
দেশের নাগরিক না, সে পুরো বিশ্বের নাগরিক হোক। ওই যে বিশ্বায়নের যে বিষয়টা অনেকটা ওই রকম। বিশ্বায়নে যদিও এত খোলাখুলি বলেনি যে পুরো একটা দেশ টাইপের হোক, কিন্তু আদর্শবাদীরা ওটাই বলছেন যে সবাই যখন একটা পরিবারের অংশ হবে, একটা দেশের নাগরিক হবে, তখন যুদ্ধ আর থাকবেই না। যদি কোনো সমস্যা হয় নিজেদের মধ্যে মিটিয়ে নেবে, কিন্তু এটার মধ্যে অনেক সমস্যা রয়েছে। এরপরে কি বলছে, যুক্তি ও নীতির উপর ভিত্তি করে রাজনীতি। অর্থাৎ আদর্শবাদীরা মনে করেন যুক্তি ও নীতির উপরে ভিত্তি করে রাজনীতি হওয়া উচিত, কিন্তু রাজনীতি যুক্তি ও নীতির উপরে ভিত্তি করে হয় না। অ্যাকচুয়ালি এটা কিসের উপরে ভিত্তি করে হয়? ক্ষমতা এবং স্বার্থের উপরে ভিত্তি করে। যাই হোক, কিন্তু এরা যেহেতু বলছে যে যুক্তি ও নীতির উপরে ভিত্তি করে রাজনীতি হওয়া উচিত, অর্থাৎ এটা কি বলতে চাইছে? অ্যাকচুয়ালি একটা উদাহরণ দিই। ধরো এখানে দুটো দেশ রয়েছে, একটা দেশের নাম এ, একটা দেশের নাম বি, আর কিছু টাকা রয়েছে, ধরো 1,00,000 কোটি টাকা। ওকে, এখন বি বলছে আমার খুব দরকার, কারণ ওদের ওখানে বন্যা টন্যা কিছু একটা হয়েছে। আবার আর একটা দেশ আমরা নিয়ে নিই, সি নামে দেশ, ঠিক আছে? এই সিও বলছে আমারও টাকাটা দরকার, কারণ আমার দরকার, ঠিক আছে, কোনো কারণ নেই কিন্তু আমার দরকার। আর এ, এ হচ্ছে তোমার দেশ, ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের ভারত, এই এ নামের যে দেশটা। আর আমাদের ভারতেরও ওই টাকাটা দরকার, কারণ যাতে আমাদের দেশের যে মানুষ রয়েছে তাদের শিক্ষা ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে পারি, এই কারণে দরকার। অর্থাৎ আমরা যদি এই টাকাটা পাই, আমাদের জনগণের অনেক উন্নতি ঘটবে। আর এখানে বি যেই দেশটা রয়েছে সে কিছুটা ক্ষতিগ্রস্ত রয়েছে, তার জন্য তার টাকাটা দরকার, কারণ তার আবার রিস্ট্রাকচার করতে হবে তার দেশকে। আবার সি যে রয়েছে তারও কোনো না কোনো কারণে দরকার তার দেশের জনগণের উন্নতি ঘটানোর জন্য। বোঝা গেল? কিন্তু আদর্শবাদীরা বলছে এই যে নীতি নৈতিকতা অনুযায়ী বি কে দেওয়া উচিত, কারণ ওর অবস্থা এখন খারাপ। তো বলছে বাকি যে দুটো দেশ রয়েছে সেই দুটো দেশকে তার নিজের যে জাতীয় স্বার্থ সেই স্বার্থকে ত্যাগ করে দেওয়া উচিত, করে দিয়ে এই বি দেশটাকে সহযোগিতা করা উচিত। হ্যাঁ, কিন্তু এটা তো সব ক্ষেত্রে সঠিক নয়, তাই না? দেখেছো, মানতে কষ্ট হচ্ছে না কথাটা? আমাদের দেশের উন্নতি ঘটাতে হবে, আমি কেন ওর কথা ভাববো? হ্যাঁ, কেন ভাববো না? অল্প কিছু ক্ষেত্রে ভাবতে পারি। ওর পুরো টাকাটা দিলাম না, আমি অল্প কিছু টাকা দিলাম, যাতে ও কিছুটা মানে বেড়ে ওঠে, আর বাকিটা আমার দেশের জনগণের উন্নতির খাতে কাজে লাগালাম, অর্থাৎ ওই টাকাটা থেকে। অনেক লাখ হাজার কোটি না? বোঝাতে পারছি কথা? আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু এই যে এত ভালো ভালো গুণ থাকার পরেও এর কিন্তু পতন চলে আসে, অর্থাৎ এই আদর্শবাদ শেষ হয়ে যায়। আদর্শবাদ এতটাও বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, বা বলতে পারো এই ধারণাটা এতটাও শক্তিশালী ছিল না যে নেক্সট আর একটা যুদ্ধ আটকাতে পারে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে আসে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বোঝা যায় যে এই আদর্শবাদ ধারণাটা খুব একটা শক্তিশালী ধারণা ছিল না। কেন ছিল না? এই নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছিল, যার মধ্যে আমরা কয়েকটা জিনিস বলি। যেরকম বাস্তবতার অভাব, এই আদর্শবাদীদের মধ্যে প্রচুর বাস্তবতার অভাব রয়েছে। এরা কি হওয়া উচিত এই কথাটা বলতে চাইছে, অ্যাকচুয়ালি কি সেটা বলছে না। ওই যে বললাম যে তুমি তাকে মন দিয়ে ভালোবাসো, তুমি তার সমস্ত কাজ করে দাও, তার সঙ্গে দিন রাত কথা বলো, তুমি তোমার পড়াশোনা গোল্লাই দিয়ে তুমি দিন রাত তার কথাই ভাবছো, সে যা বলছে তাই করছো। এক কথায় তুমি তার পোষা বিড়াল হয়ে গেছো। এখন উচিত কি? উচিত হচ্ছে সে, সেটা মেয়ে বা ছেলে যেই হতে পারে, সে তোমাকেও ওই পরিমাণে ভালোবাসুক, তোমাকে ভবিষ্যতে বিয়ে করুক। হ্যাঁ কি না? এটাই হওয়া উচিত। কিন্তু অ্যাকচুয়ালি কি হবে? তুমি যেহেতু এখন সমস্ত কিছু গোল্লাই দিয়েছো, তুমি ভবিষ্যতে হয়তো বেকার থাকবে, আর যখনই বেকার থাকবে বাবা মানছে না, এরকম করে কান্না করতে করতে চলে যাবে। বোঝা গেল? তো আমরা কি দেখলাম? হওয়া উচিত তোমার সঙ্গে ওর বিয়ে, কিন্তু বাস্তবতা কি? বিয়েটা হবে না। সে বাবা মানছে না বলে, বা আমার পরিবার মানছে না এটা বলে চলে যাবে। হ্যাঁ কি না? যাই হোক, নেক্সট কি বলছে, মানব প্রকৃতি সম্পর্কে ভুল ধারণা। ওই যে এরা বলছে নীতি নৈতিকতা মেনে চললে খুব সৎ মানুষ, তাই না? আরে মানুষ সুযোগ পেলে তোমার পকেট মেরে চলে যাবে, আর তুমি বলছো সৎ। তুমি ভাবো, এই যে পলিটিক্যাল পার্টির নেতাগুলোর কথাই ভাবো, আমি সাধারণ মানুষের ভাবছি না, আমরা বড়সড় মানুষের কথা ভাবি। তো ওই পলিটিক্যাল পার্টির নেতারা ওরাও তো কি মানুষ, তাই না? হ্যাঁ, পরের কথা আমরা মনে মনে ভাবি যে ওরা মানুষ না, সে পরের কথা, কিন্তু ওরা তো মানুষ। ওরা যদি সৎ হতো তাহলে এই যে ধর্মে ধর্মে বিচ্ছেদ বা বিভেদ, ধর্মে ধর্মে লড়াই, তারপরে মানুষের টাকা চুরি, চাল চুরি, কাটমানির টাকা খাওয়া, সারদার টাকা খাওয়া, বিভিন্ন রয়েছে, বিভিন্ন যে স্ক্যাম রয়েছে সেই স্ক্যামের সঙ্গে জড়িত, তারপরে টেবিলের তলায় টাকা খাওয়া, এগুলো করতো। মানুষ যদি সতত নীতি নৈতিকতা মেনে চলতো, শান্তিপূর্ণভাবে থাকতে চাইতো, এই যে এত যুদ্ধ হচ্ছে, এত দাঙ্গা হচ্ছে, এগুলো হতো? হতো না। তাহলে ভুল ব্যাখ্যা করেছে কিছুটা। হ্যাঁ, এমন নয় কিছু মানুষ ওরকম নয়, কিছু মানুষ রয়েছে যারা সত্যিই মানবপ্রেমী, আদর্শবাদী। ওকে,
আর যদি মানুষ যদি সত্যিই এত নীতি নৈতিকতা মেনে চলতো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধও হতো না, তাই না? যাই হোক, নেক্সট, শক্তির রাজনীতিকে উপেক্ষা করা। বর্তমানে রাজনীতি চলে শক্তির ওপরে, অর্থাৎ কোন দেশ কতটা শক্তিশালী। প্রতিটা দেশ নিজের ক্ষমতা দেখাতে চায়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের শক্তি দেখাতে চাইছিল, সোভিয়েত ইউনিয়ন নিজের শক্তি দেখাতে চাইছিল। এই জিনিসটাকেই উপেক্ষা করেছে কে? এই আদর্শবাদীরা। বলছে না, ওর শক্তির উপর নির্ভর করে হবে না, তোমরা সবাই ভাই ভাই। অ্যাকচুয়ালি রাজনীতিটা, ক্ষমতার যদি ভারসাম্য না থাকে তাহলে রাজনীতি হয় না খুব একটা ভালো মতো। যদি এমন হয় যে একটা দেশ ক্ষমতার দিক থেকে অনেক উঁচুতে চলে গেছে আর বাকি দেশগুলো ওই যে ভাইচারা করতে করতে বসে পড়েছে, একটা সময় আসবে যে ওই অনেক উপরে চলে গেছে ক্ষমতার দিক থেকে, সে বাকিগুলোর উপরে কর্তৃত্ব বিস্তার করবে। সাপোজ এই যে বর্তমানে টেকনোলজির দিক থেকে চায়না, মার্কিন, জাপান এরা সবাই উপরের দিকে যাচ্ছে, আর আমাদের ভারত কি করছি? কবর করে লাশ বার করছি, অর্থাৎ ইতিহাস খুঁড়ে বার করছি, জায়গার নাম পরিবর্তন করছি। আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি। একটা সময় অন্যান্য দেশ উপরে চলে যাবে, পরে আবার সেই উপনিবেশ সৃষ্টি হবে। এখন না হোক 200 বছর পরে হবে। বুঝতে পারছো বিষয়টা কি? আশা করি ক্লিয়ার হচ্ছে। যাই হোক, এরপরে একপাক্ষিক নৈতিকতা নির্ভর দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এরা নৈতিকতা ছাড়া আর কিছু বুঝছেই না, যে মানুষ নীতি নৈতিকতার উপর চলবে, ওরা বাস্তবতার দিকে একটু তাকাচ্ছে না। তো ওরা এক চোখামি করছে, ওরা শুধু নীতি নৈতিকতার কথা বলছে। ওকে, যাই হোক, তারপরে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অতি মূল্যায়ন, অর্থাৎ এরা ওই যে আন্তর্জাতিক সংস্থাকে খুব গুরুত্ব দিচ্ছে। বলছে নিজেদের মধ্যে যদি সমস্যা হয়, সেই সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য এই আন্তর্জাতিক সংগঠনগুলোর হেল্প নাও, এবং আন্তর্জাতিক সংগঠন যা বলবে সেগুলো শোনো। এটা পুরোপুরি ঠিক নয়, কারণ এই আন্তর্জাতিক সংগঠনে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলো প্রতিটা সার্বভৌম রাষ্ট্র মানতে বাধ্য নয়। সিম্পল, আমরা যদি সম্মিলিত জাতিপুঞ্জের কথাই বলি, ওখানে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমরা মানতে বাধ্য? একদম নয়, আমরা মানতে বাধ্য নয়। হ্যাঁ, আমরা মানি সে পরের কথা, কিন্তু আমরা মানতে বাধ্য নয়। অনেক দেশ নাও মানতে পারে, তাই না? এই যে সম্মিলিত জাতিপুঞ্জ কতবার আমাদের প্রতিবেশী দেশ বা আমাদের ছোট্ট, ছোট না অনেক বড় ছেলে, কুলাঙ্গার ছেলে পাকিস্তান, তাকে বলেছে টেরোরিজমকে সাপোর্ট করো না, টেরোরিজমকে সাপোর্ট করো না, তারপরেও সে টেরোরিজমকে সাপোর্ট করছে, তাই না? যাই হোক, বোঝাতে পারলাম। এছাড়া এই যে বড় বড় সংগঠনগুলোতে, যে আন্তর্জাতিক সংগঠন রয়েছে, শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রভাব এখানে সব থেকে বেশি থাকে। এখানে আমরা দেখেছি সব থেকে সম্মিলিত জাতিপুঞ্জে সব থেকে প্রভাব বেশি কার? মার্কিন যুক্তরাষ্ট্রের, তারপরে রাশিয়ার, চীনের, এক কথায় ওই যে 5 জন স্থায়ী সদস্য রয়েছে শক্তিশালী, ওদের, তাই না? যাই হোক, নেক্সট, জাতীয় স্বার্থ উপেক্ষা। ওই যে আদর্শবাদীরা বললো না যে তোমরা নিজের স্বার্থকে বাদ দাও, দিয়ে সারা বিশ্বের স্বার্থকে দেখো। আরে কোনো দেশ তার নিজের স্বার্থকে বাদ দিয়ে কেন চলবে? তার দেশের জনগণের কথা কেন ভাববে না? প্রতিটা দেশই তার নিজের দেশকে ভাববে। তুমি তোমার স্কুলের নাম্বার কাকে বেশি দেবে? যদি জিজ্ঞেস করা হয়, এই তুই বল কাকে বেশি দিবি, তুই যাকে যাকে বলবি, তুমি বলবে স্যার আগে আমার নাম্বার বেশি দাও, তারপর যদি কিছু থাকে বন্ধু বান্ধবীদের দেবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তোমরা এখন ওই যে আদর্শবাদী হতে যাবে, যে বলবে না দাদা তুমি ভুল বলছো, আমি আগে আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলবো, যে ওকে একটু বেশি নাম্বার দাও। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি তুমি মনে মনে তোমার মনে কোথাও না কোথাও রয়েছে যে না, আমি আগে আমার নাম্বারটা বাড়িয়ে নেবো, তারপরে আমার আমার নাম্বারটা যেই বাড়িয়ে দেবে, তারপর স্যারের হাতে পায়ে ধরবো, স্যার আমার বন্ধুর নাম্বারটাও বাড়িয়ে দাও। ওকে, বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ, কিছু মানুষ বলতেই পারো যে আগে আমি বন্ধুরটা বাড়াবো, বাড়াতেই পারো, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা 1 লক্ষে 1 জন এটা করবে। ওকে, যাই হোক, নেক্সট, যুদ্ধ প্রতিরোধে ব্যর্থতা, অর্থাৎ এই যে আদর্শবাদীরা যদি সত্যিই বেশি কার্যকর হতো, তাহলে যুদ্ধ আটকাতে পারতো। তারা এত কথা বলেছে, নীতি নৈতিকতার এত কথা বলেছে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকাতে পারলো না কেন? ওকে, যাই হোক, তবে আদর্শবাদী সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আসি বাস্তববাদ কি। বাস্তববাদ হচ্ছে আদর্শবাদের পুরো উল্টো জিনিস। তুমি কল্পনা করো, আদর্শবাদ যদি এটা হয়, এই যে এরকম সোজা, ঠিক আছে, বাস্তববাদ পুরো এরকম, বোঝা গেল? পুরো উল্টো জিনিস। তো দেখে নিই বাস্তববাদ কি জিনিস। বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের এমন একটি তত্ত্ব যা বলে বিশ্বে প্রতিটি রাষ্ট্র নিজের স্বার্থ, নিরাপত্তা, ক্ষমতা রক্ষা করার জন্যই কাজ করে। অর্থাৎ রাষ্ট্রের আসল উদ্দেশ্য নীতি নৈতিকতা নয়, বরং নিজের টিকে থাকা ও শক্তি বাড়ানো। ওইদিকে আদর্শবাদ কি বলছিল? নিজে নীতি নৈতিকতা, নিজের মধ্যে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা থাকবে, এবং সে সারা বিশ্বের সবাইকার কথা ভাববে। রাষ্ট্র শুধু নিজের নয়, সঙ্গে সারা বিশ্বের যত রাষ্ট্র আছে সবাইকার কথা ভাববে। কিন্তু বাস্তববাদীরা বলছে না গো কাকা,
অ্যাকচুয়ালি রাষ্ট্র শুধু নিজের কথাই ভাববে, নিজের দেশের কথাই ভাববে, নিজের ক্ষমতা বাড়ানোর কথাই ভাববে। এটাই তো অ্যাকচুয়ালি হয়। প্রতিটা রাষ্ট্র তো নিজের কথাই ভাবে, তাই না? বোঝাতে পারছি? যাই হোক, এই বাস্তববাদীরা অ্যাকচুয়ালি কি বলছেন, যে মানুষ ও রাষ্ট্র স্বার্থপর। সত্যি কথা। তুমি বলো কোন মানুষ স্বার্থপর নয়? তুমি, আমি, সবাই স্বার্থপর। বলতে গেলে অনেক কথা বলা যায় যে স্বার্থপরতা নিয়ে, কিন্তু সেই বিষয়টা নিয়ে আজকে আমরা না বলি। যাই হোক, তারপরে বিশ্বে কোনো কেন্দ্রীয় সরকার নেই। দেখো, পুরো বিশ্বে একাধিক সরকার রয়েছে, একটা সিঙ্গেল সরকার নেই যে সমস্যা হলে মিটিয়ে দেবে, বা সেই একটা সরকার পুরো বিশ্বের প্রতিটা মানুষের কথা ভাববে। তো ওই যে বিশ্ব পরিবারের যে কনসেপ্টটা, ওটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয়, এরা বলছে। তো বিভিন্ন রাষ্ট্র তাদের নিজস্ব স্বার্থ নিয়েই ভাববে। এমন নয় যে কেন্দ্রে একজন আছে, সে সারা বিশ্বের কথা ভাবছে, যেহেতু সে নিজে সেই জিনিসটা ঠিক করে নেবে, এরকম নয়। ওকে, নেক্সট, শক্তিই আসল। আমরা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি। তো বাস্তববাদীরা এটাই বলছে যে শক্তিই আসল জিনিস, যেই রাষ্ট্র যত শক্তিশালী তার আন্তর্জাতিক সম্পর্ক তত ভালো। তারপরে যুদ্ধ স্বাভাবিক ব্যাপার, বলছে হ্যাঁ, প্রতিটা রাষ্ট্র নিজের স্বার্থের কথা ভাবে এবং নিজের দেশের উন্নতির কথা ভাবে। সে যখন নিজের দেশের উন্নতির কথা ভাবে, এবং প্রতিটা দেশ যখন নিজের উন্নতির কথা ভাবে, নিজের ক্ষমতা বৃদ্ধির কথা ভাবে, তখন এই যে যুদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিছু ক্ষেত্রে হবে। ওকে, নেক্সট, নৈতিকতা নয়, স্বার্থই মুখ্য। অর্থাৎ আম, কিছু ক্ষেত্রে এমন দেখা যায়, এই বাস্তববাদীরা বলেন যে নৈতিকতার উপরে ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্ক হতে পারে না। তার কারণ, যদি দেশের মানুষের ভালো করতে হয়, তবে কিছু ক্ষেত্রে স্বার্থপর হতেই হয়। যেরকম অনেকটা এরকম হয় না, যে মা সন্তানের ভালো চায়, এই কারণে তিনি স্বার্থপর হয় অনেক সময়। এরকম অনেক উদাহরণ পাবে তোমরা। মা স্বার্থপর হয় এই কারণে, যাতে তার সন্তান খুব ভালো কিছু করতে পারে। অনেক ক্ষেত্রে সে তার সন্তানকে ভালোবাসে বলেই সে স্বার্থপর হয়ে ওঠে কিছু ক্ষেত্রে। ওকে, যাই হোক, তো আমরা বাস্তববাদের মূল কথা বুঝলাম। নীতি নৈতিকতার পুরো উল্টো, বলছে মানুষ হিংসুটে, মানুষ স্বার্থপর, মানুষ অত ভালো নয় কাকা তোমরা যতটা ভাবছো, এই বাস্তববাদীরা বলছেন। ওকে, এবার এই বাস্তববাদের উদ্ভব কবে হয়? সেম কথা, বাস্তববাদের উদ্ভব মানে সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়। এমন নয় এর আগে ছিল না, এর আগে ছিল, ওই অল্প অল্প, বোঝা গেল? সেই রকম ভাবে প্রভাব বিস্তার করেনি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক এর সঙ্গে যুক্ত হয়ে মারাত্মক প্রভাব বিস্তার করে। ক্লিয়ার? খুব সিম্পল ভাবে বললাম, অত ডিটেলসে গেলাম না। যাই হোক, বাস্তববাদের মূল তাত্ত্বিক ইএইচ কার, হ্যান্স জে মর্গেনথাউ, কুইন্সি রাইট, হেনরি কিসিঙ্গার, এরকম বেশ কয়েকজন আছে। তোমরা দেখে নিও, মনে করে নিও, লিখে নিও। ওকে, যাই হোক, অনেকটা হলো, আরও হবে। তার আগে বলে রাখি, এখনো যদি তোমরা পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, আর এই বাস্তববাদের ক্ষেত্রে আরো উদ্ভবের ক্ষেত্রে আরো কয়েকটা কথা বলে রাখি। যেরকম দেখো, এই যে বাস্তববাদীরা যেটা বলছে যে ক্ষমতার লড়াই, আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেইগুলো দেখেছিলাম। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাস্তববাদীরা যা বলছিল, সেগুলো অনেক ক্ষেত্রেই মিলে যাচ্ছে, তাই না? যে দুখানা দেশ বা বিভিন্ন দেশের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক হবে, সেটা ক্ষমতার উপরে ভিত্তি করে হবে। তুমি দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র এত শক্তিশালী ছিল, সে তার সঙ্গে অনেক দেশ সম্পর্ক করার চেষ্টা করছিল। এদিকে সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী ছিল, এরাও কি করতে চাইছিল, মানে এদের সঙ্গেও বিভিন্ন দেশ যুক্ত হতে চাইছিল। তারপরে এরা বলছে, বাস্তববাদীরা বলছে যে ভারসাম্যের একটা ব্যাপার রয়েছে, ক্ষমতার ভারসাম্য। তো এই দুটো দেশ নিজেদের মধ্যে ভারসাম্যের লড়াই খেলছিল, তাই না? তো এই সময়টা, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, বা আমরা বলতে পারি ঠান্ডা লড়াইয়ের সময়কালে, এই বাস্তববাদের ব্যাপক প্রভাব দেখা যায়। এমন নয় প্রাচীনে ছিল না, প্রাচীনেও ছিল, অল্প 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 অল্প, এরকম এই ধারণাটা। ওই যে সেই ভালোবাসার কথাটা ভাবো, যে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, মানে এই নয় তোমার মনে সে নেই এখনো। এখন হয়তো হাসির খুশির ব্যাপারটা বেশি রয়েছে, এখন বন্ধুদের কথাটা তোমার মনে বেশি জায়গা করে রয়েছে, কিন্তু তারপরও কোথাও না কোথাও, মনের কোথাও না কোথাও তার অস্তিত্ব রয়েছে। সেই রকমই প্রাচীন থেকে বর্তমান সময় পর্যন্ত, বা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, কোথাও না কোথাও বাস্তববাদের অস্তিত্ব ছিল, কিন্তু সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি বেশি। সেই সময় যে প্রচলিত কনসেপ্ট ছিল, সেটা প্রভাব বিস্তার করেছিল। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট, বাস্তববাদের বৈশিষ্ট্য, আন্তর্জাতিক রাজনীতি অরাজক। অর্থাৎ বাস্তববাদীরা বলছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কেন্দ্রীয় শাসক নেই, যে পুরো দেশগুলোর মধ্যে, বা সারা বিশ্বের যত দেশ রয়েছে, তাদের মধ্যে যে সমস্যা দ্বন্দ্ব রয়েছে, সেগুলো মিটিয়ে দেবে। এবং প্রতিটা দেশ তাই জন্য নিজের স্বার্থ পূরণের জন্য, নিজেকে রক্ষা করার জন্য তাদের শক্তি বাড়ায়, এবং তারা বিভিন্ন দ্বন্দ্বে, বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়।
তো এই যে একটা কেন্দ্রীয় সরকার থাকলে কি করতো, বাড়িতে যেরকম সিম্পল, তোমার বাড়ির কথাই ভাবো, তোমার বাড়িতে তোমার বাবা মা থাকলে সমস্ত ঝামেলা মিটিয়ে দেয়, আর যখন বাবা মা থাকে না তখন যত সব অগোছালা হয়ে হয়ে থাকে, তোমাদের মধ্যে যত সমস্যা সমস্ত কিছু অগোছালো থাকে। তুমি এই দিকে যাচ্ছ, তুমি রাত 12টায় বাড়ি আসছো, তোমার বোন 10টায় বাড়ি আসছে, তোমার ছোট ভাই বাড়ি আসছে না, এরকম হতেই পারে, হয় অনেক সময়। অথবা আর কি বলবো, হ্যাঁ আর কিছু বলার নেই, তোমরা বুঝতেই পারছো জিনিসটা। নেক্সট, রাষ্ট্রকেন্দ্রিক। এই যে বাস্তববাদীরা বলছে রাষ্ট্রই সব, রাষ্ট্র সর্বদা নিজের কথা ভাববে, সে আশপাশের রাষ্ট্র কি হলো ওর থেকে বড় ব্যাপার নিজে কি করছে, নিজের কি উন্নতি হচ্ছে, রাষ্ট্র সর্বদা নিজের কথা ভাববে। বাস্তববাদীরা এটাই বলছে, এটাই তো স্বাভাবিক। তুমি তোমার বন্ধুর সঙ্গে কেন থাকো, কারণ ওর সঙ্গে না থাকলে তোমার খারাপ লাগে। অ্যাকচুয়ালি তুমি তোমার বন্ধুর জন্য থাকো না, তুমি তোমার জন্য থাকো, কারণ তোমার বন্ধু তোমার সঙ্গে না থাকলে তোমার খারাপ লাগে। বোঝাতে পারছি কথাটা? সেই রকম এই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেন গঠন করে, নিজের লাভের জন্য। ওকে, নিজে যাতে নিজের উন্নতি করতে পারে, নিজের শক্তি বৃদ্ধি করতে পারে। এ ভাই আমার সঙ্গে আমেরিকা আছে, এ ভাই আমার সঙ্গে রাশিয়া আছে, দেখো না পলিটিক্যাল পার্টিগুলো এটাই করছে। আরে তুমি টেনশন নিচ্ছ কেন, আমার সঙ্গে শক্তিশালী দেশ রয়েছে, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? যাই হোক, নেক্সট, মানুষ ও রাষ্ট্র উভয় স্বার্থপর। বাস্তববাদীরা মনে করেন যে মানুষ ও রাষ্ট্র উভয়ই স্বার্থপর, সত্যিই স্বার্থপর। মানুষ নিজের স্বার্থ পূরণের জন্য সব করতে পারে, অন্যদিকে রাষ্ট্র নিজের জাতীয় স্বার্থ অর্থাৎ নিজের দেশের স্বার্থ পূরণের জন্য সব করতে পারে, এবং এটাই করা উচিত, এটাই বাস্তব। ওকে, কিন্তু ওরা কি বলছিল আদর্শবাদীরা, না মানুষ খুব নৈতিক দিক থেকে নীতি নৈতিকতা মেনে চলে এবং তাদের মেনে চলা উচিত, কিন্তু ওটা তো বাস্তবতা নয়, তাই না? যাই হোক, নেক্সট, শক্তি ও ক্ষমতার রাজনীতি। বাস্তববাদীরা বলছেন যে সারা বিশ্বে যে রাজনীতি চলে সেটা সাধারণত শক্তি এবং ক্ষমতার উপরে ভিত্তি করে চলে। তোমার শক্তি আছে, তুমি ক্ষমতাশালী। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে খুব ক্ষমতা, তাই ও শক্তিশালী। তো এই জন্যই ওর সঙ্গে সবাই যুক্ত হওয়ার চেষ্টা করছে, ওর সঙ্গে সবাই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছে, হ্যাঁ কি না? এখন তুমি ভাবো, মার্কিন যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলোর সঙ্গে তেমন একটা ভালো যোগাযোগ রাখতে চায় না কেন? আফ্রিকার দেশগুলো খুব একটা শক্তিশালী নয়। আমাদের ভারতবর্ষের জন্য পাকিস্তানের থেকে অন্য দেশগুলো কেন ইম্পর্টেন্ট হয়ে গেছে, অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখা, যেরকম আমেরিকা, তারপরে ব্রিটেন, রাশিয়া, এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে? কারণ এরা সব হাতি, তাই জন্য পাশে আমরা পাকিস্তান নামে চুনোপুটিকে সাইড করে দিচ্ছি, ওর সঙ্গে সম্পর্ক ভালো রাখার দরকার নেই, কিন্তু আমরা এদের সঙ্গে, এই যে হাতিগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছি। জিনিসটা একটা ভালো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ওই যে বলে না যে রূপের কি যায় আসে, রূপ দিয়ে কিচ্ছু হয় না, মনই সব কিছু, তাই না? এরকম অনেকের ডায়লগ শুনবে তোমরা, সে আদর্শবাদী ডায়লগ, কিন্তু তাকে যদি একটা কালো মেয়ে দেওয়া হয় সে নেবে না, সে বলবে ভাই অন্য কালার দেখা, এরকম টাইপের। আমি কাউকে অসম্মান করছি না, জাস্ট যেটা বাস্তব সেটাই বলছি। ভাই একটু ফর্সা, ভাই একটু সুন্দরী, ভাই চুলগুলো একটু লম্বা, এরকম হয় না? যেরকম ওই মেয়েটার রূপ যত ভালো হবে তার ডিমান্ড তত বেশি হবে, সেই রকম এই আন্তর্জাতিক ক্ষেত্রে যার যত শক্তি, যার যত ক্ষমতা, তার তত বেশি ডিমান্ড। ওকে, তো আন্তর্জাতিক ক্ষেত্রে এটাই চলে, শক্তি ও ক্ষমতার রাজনীতি। যাই হোক, যুদ্ধ ও সংঘাতকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা। এই যে বাস্তববাদীরা বলছে যুদ্ধ এবং সংঘাত স্বাভাবিক বিষয়। দেখো, এক জায়গায় যদি 4টে মানুষ থাকে, 4টে বক্সার থাকে, তারা একটু লড়াই করবেই, সেটা স্বাভাবিক বিষয়। এই বাস্তববাদীরা বলছে এটাই মানুষের প্রকৃতি। যেরকম তুমি দেখো না যে কিছু একটা হচ্ছে, ধরো তোমাদের গ্রামে কোনো একটা মেয়ে দেখতে এসছে কেউ, এখন ওই ছেলের বাড়ি থেকে এসছে, এসে তো আশপাশে জিজ্ঞাসা করে যে মেয়েটা কেমন, দেখবে তোমার প্রতিবেশী বলবে যে ওই মেয়েটা খারাপ। আদেও তুমি খারাপ না, তোমাকে দেখতে এসছে, আদেও তুমি খারাপ না, কিন্তু ও বলে দেবে জানো, ওই একদিন র্যাপিডো করে তুমি বাড়ি এসেছিলে, র্যাপিডো যে বাইকগুলো হয় ওটাই করে তুমি বাড়ি এসেছিলে, জানো একদিন একটা ছেলে ওকে বাইকে করে ছাড়তে এসেছিল, এরকম করে লাগিয়ে দেবে, দিয়ে বিয়ে ভেঙে দেবে, এরকম একটা ব্যাপার। বলছে ওই যে ওই বিষয়টা যেরকম স্বাভাবিক, যে তোমার আশপাশের লোকজনে তোমার মানে বিয়ে ভাঙবেই, পা ধরে টেনে নেবে, এটা যেরকম স্বাভাবিক, সেরকম যুদ্ধটাও স্বাভাবিক। আশপাশে মানুষ থাকলে মানুষ হিংসা করবেই নিজের স্বার্থ পূরণের জন্য। হতে পারে সেই প্রতিবেশীটার একটা মেয়ে আছে, আরে আমার মেয়েটা খুব সোনার টুকরো বলে
আমার মেয়ে দেখতে আসো কালকে, ঠিক আছে, অথবা তখনই যোগাযোগ করে নেবে, এই টাইপের। আশা করছি বোঝাতে পারছি। যাই হোক, তারপর শক্তির ভারসাম্য নীতি, এই বাস্তববাদীরা বলেন যে শক্তির ভারসাম্য রাখা উচিত এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যার শক্তি যত বেশি সে তত শক্তিশালী এবং সে সারা বিশ্বে তত বেশি প্রভাব বিস্তার করতে পারবে এবং তাদের আন্তর্জাতিক সম্পর্ক তত ভালো হবে। খুব সিম্পল। নেক্সট, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা সীমিত। এই বাস্তববাদীরা বলেন যে আন্তর্জাতিক যে সংগঠনগুলোর কথা বলছো, দেখো প্রতিটা দেশ স্বাধীন, তারা আন্তর্জাতিক সংগঠনের বিভিন্ন আইন কানুন মানতে বাধ্য না, কারণ তারা সার্বভৌম রাষ্ট্র। তো কিছু ক্ষেত্রে ওগুলো কাজে দিতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়। আদর্শবাদীরা যতটা গুরুত্ব দিয়েছেন অতটা কিন্তু এর গুরুত্ব নেই, এই আন্তর্জাতিক সংগঠনগুলোর গুরুত্ব নেই, এটা বাস্তববাদীরা বলছেন। নেক্সট, নীতি নৈতিকতা আদর্শের ভূমিকা সীমিত। অর্থাৎ এই বাস্তববাদের নীতি নৈতিকতার অস্তিত্ব অনেক কম রয়েছে। বলা যেতে পারে যে এই আদর্শবাদীরা বলছেন যে যদি রাষ্ট্রের স্বার্থ যদি পূরণ করতে হয়, ওই রাষ্ট্রের স্বার্থ পূরণের জন্য যদি অনৈতিক কাজও করতে হয় তবু তুমি করো, এরকম একটা কথা বাস্তববাদীরা বলতে চাইছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট আমরা এর সীমাবদ্ধতা দেখি। দেখো, এখানে নীতি নৈতিকতা ও মানবিকতার অভাব রয়েছে, কারণ এরা নীতি নৈতিকতার থেকে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ওকে, নেক্সট, সহযোগিতাকে অবমূল্যায়ন করা। অর্থাৎ এরা বলছেন যে সহযোগিতা খুব একটা গুরুত্বপূর্ণ না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা। বোঝা গেল? নেক্সট, যুদ্ধ ও সংঘর্ষকে স্বাভাবিক হিসেবে দেখা। দেখো, যুদ্ধ ও সংঘর্ষকে স্বাভাবিক হিসেবে দেখা এটা উচিত না, এটা অনেক তাত্ত্বিকরা বলছেন। ওকে, এরা এদের যুক্তি থেকে ঠিক আছে, আবার যারা এর বিরোধিতা করছে সেই দিক থেকে তারাও ঠিক রয়েছে। দেখো, যুদ্ধ করা উচিত নয় তো, যুদ্ধ থামানোর কথা বলতে পারো, কিন্তু কেন তুমি যুদ্ধ বিষয়টাকে এই স্বাভাবিক হিসেবে ধরছো? এই কোশ্চেনটাই করছে অ্যাকচুয়ালি। অর্থনৈতিক ও সামাজিক কারণ উপেক্ষা করা। এরা শুধুমাত্র ওই ক্ষমতা, রাজনীতি এই বিষয়গুলোকে দেখছে, যে অর্থনৈতিক এবং সামাজিক দিকটাও যে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এই দিকগুলো কিন্তু এরা দেখছে না। ওকে, রাষ্ট্রকে একমাত্র অভিনেতা হিসেবে দেখা, অর্থাৎ ওই যে একমাত্র কারক, আন্তর্জাতিক সম্পর্কের একমাত্র কারক হিসেবে রাষ্ট্রকেই দেখছে এরা। ওই যে বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠনও যে আন্তর্জাতিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে এই জিনিসগুলো দেখছে না। তারপরে সেই পরিবেশ, সন্ত্রাসবাদ এগুলোও যে আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে কাজে লাগতে পারে দেখছে না, এ শুধু রাষ্ট্রকে দেখছে এই বাস্তববাদীরা। এছাড়া আদর্শবাদী ও উদারপন্থী অর্জনে ব্যাখ্যা করতে অক্ষম। অর্থাৎ এরা যে বিষয়টা ব্যাখ্যা করছে সেই আদর্শবাদী ধারাই সেই জিনিসটাকে ব্যাখ্যা করছে না, অর্থাৎ নীতি নৈতিকতাকে যে পুরো উপেক্ষা করে যাচ্ছে, এটা উচিত হচ্ছে না। এই জিনিসটাই এই বাস্তববাদীদের একটা কমতি। ক্লিয়ার? এবার আসি এই আদর্শবাদ ও বাস্তববাদের পার্থক্য। এখনো পর্যন্ত যতটা বললাম আদর্শবাদ কি বাস্তববাদ কি, এই দুটো যদি তুমি ভালো মতো বুঝে যাও তাহলে তুমি এর পার্থক্য বুঝে যাবে, আলাদাভাবে ক্লাসটা করাতেও হবে না। আর হ্যাঁ, এই আদর্শবাদ ও বাস্তববাদের পার্থক্যের একটা কোশ্চেন আমরা দিয়ে দেবো, অ্যান্সার দেবো। ওকে, যাই হোক, এখন না বললেই নয়, তাই একটু পার্থক্য বলে নিই। এই যে আদর্শবাদীরা রয়েছে, আদর্শবাদীরা আন্তর্জাতিক সম্পর্ককে সাধারণত নীতি নৈতিকতার উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে থাকেন, আর অন্যদিকে বাস্তববাদীরা আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষমতা এবং জাতীয় স্বার্থের উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে থাকেন। এছাড়া আদর্শবাদীরা সাধারণত রাষ্ট্র এবং বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠনগুলো, বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলোকে এই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় রাখেন, কিন্তু অন্যদিকে বাস্তববাদীরা ঠিক এর উল্টো করেন, তারা শুধুমাত্র রাষ্ট্রকে রাখেন, বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠন তারপরে আন্তর্জাতিক সংগঠনগুলোকে তারা উপেক্ষা করে যান। তারপরে আদর্শবাদীদের যেরকম লক্ষ্য রয়েছেন যে সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা, সহযোগিতার বৃদ্ধি করা, নীতি নৈতিকতার মাধ্যমে এই কাজগুলো করা, আর অন্যদিকে বাস্তববাদীরা চাইছেন যে প্রতিটা রাষ্ট্র নিজের স্বার্থ পূরণ করুক, এরকম একটা। আবার মানব প্রকৃতি সম্পর্কে যদি এদের পার্থক্য বলি, আদর্শবাদীরা মানব প্রকৃতি সম্পর্কে নীতি নৈতিকতায় ভরা, এক কথায় সাধু পুরুষের কথা বলেছেন, অন্যদিকে বাস্তববাদীরা বলছেন না, সাধু পুরুষ বলে কিছু হয় না, মানুষ হিংসুটে। ওকে, তো যাই হোক, আশা করছি একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। কেমন লাগলো ক্লাসটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো আবার দেখা হচ্ছে